আজ আমরা অষ্টম শ্রেণীর জীবদেহের গঠন অধ্যায়ের জন্য তৈরি করা একটি বিস্তারিত শব্দকোষ নিয়ে আলোচনা করছি। এর মূল উদ্দেশ্য যা বোঝা যাচ্ছে তা হল শিক্ষার্থীদের কাছে এই জটিল বিষয়গুলোকে সহজ করে তোলা। একদম। তো চলুন দেখি এই চমৎকার উদ্যোগটিকে আমরা কিভাবে আরও একটু কার্যকর করে তুলতে পারি। আমার মনে হয় শব্দকোষটিকে যদি আমরা বিষয় অনুযায়ী কয়েকটি ভাগে সাজিয়ে দিই তাহলে শিক্ষার্থীদের জন্য ধারণাগুলো বোঝা এবং মনে রাখা দুটোই অনেক সহজ হয়ে যাবে। ঠিক এই জায়গাটা নিয়ে আমি আসলে ভাবছিলাম। দেখুন, শব্দকোষটা এখন বর্ণানুক্রমিকভাবে সাজানো আছে। হ্যাঁ, যেটা খুবই প্রচলিত একটা পদ্ধতি। প্রচলিত এবং কার্যকর, শব্দ খুঁজে পাওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্নটা হলো, একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মূল উদ্দেশ্যটা ঠিক কি? শুধু একটা শব্দ খুঁজে বের করা, নাকি ধারণাগুলোর মধ্যেকার যে সম্পর্কটা সেটা বোঝা? একদম। বর্ণানুক্রমিক বিন্যাসের সেই সুযোগটা কি একটু কমে যাচ্ছে না? বর্ণানুক্রমিক বিন্যাসের সবচেয়ে বড় দুর্বলতা এটাই। তাই? হ্যাঁ, ধরুন একজন শিক্ষার্থী বুঝতে চাইছে যে একটা জীবদেহ ঠিক কিভাবে তৈরি হয়। আচ্ছা। তাকে প্রথমে অ দিয়ে অঙ্গ খুঁজে বের করতে হবে, তারপর ক দিয়ে খুঁজতে হবে কলা, আর কোষ তো আরও পরে। আচ্ছা। ফলে জীবদেহ গঠনের যে একটা যৌক্তিক ক্রম আছে, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, আর সবশেষে জীবদেহ, এই পুরো ছবিটাই কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠিক তাই। সম্পর্কিত ধারণাগুলো বইয়ের আলাদা আলাদা পাতার মতো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একদম। আর কোষের অঙ্গাণুগুলোর ক্ষেত্রেও তো একই সমস্যা হওয়ার কথা। অবশ্যই। যেমন ধরুন মাইটোকন্ড্রিয়া আর রাইবোজোম, দুটোই কোষের ভেতরে থাকা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কিন্তু বর্ণানুক্রমে তারা হয়তো অনেক দূরে থাকবে। এতে কোষের ভেতরের যে একটা গোটা জগৎ, সেটাকে একটা ইউনিট হিসেবে কল্পনা করাটা কঠিন হয়ে পড়ে। তাহলে এর সমাধানটা কি হতে পারে? আমার প্রস্তাব হল এই বর্ণানুক্রমিক তালিকার বদলে পুরো শব্দকোষটিকে কয়েকটি ধারণাগত বা বলা ভালো যৌক্তিক বিভাগে ভাগ করে ফেলা। যৌক্তিক বিভাগ? হ্যাঁ, এতে শিক্ষার্থীরা শুধু শব্দের অর্থই জানবে না, বরং শব্দগুলোর মধ্যেকার যে একটা সম্পর্ক আছে সেটাও শিখবে। চমৎকার। এটা কিভাবে করা যেতে পারে তার কিছু উদাহরণ কি আমরা ভাবতে পারি? প্রথম বিভাগটা কি হতে পারে? অবশ্যই। আমরা প্রথম বিভাগের নাম দিতে পারি, ধরুন, জীবদেহের সংগঠন স্তর। জীবদেহের সংগঠন স্তর, বেশ ভালো। এখানে জীবদেহ গঠনের ধাপগুলোকে আমরা পরপর রাখব। সবার আগে আসবে কোষ, কারণ এটাই তো জীবদেহের মূল একক। ঠিক। তারপর কোষের সংজ্ঞার ঠিক নিচেই থাকবে কলা, কারণ অনেকগুলো কোষ মিলেই তো কলা তৈরি হয়। হ্যাঁ, যৌক্তিক। তারপর ক্রমানুসারে আসবে অঙ্গ, তারপর তন্ত্র এবং সবশেষে জীবদেহ। বাহ! এভাবে সাজালে শিক্ষার্থীরা দেখেই বুঝতে পারবে যে কিভাবে একটা একক কোষ থেকে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হচ্ছে। এটা তো দারুণ একটা ব্যাপার হবে। একটা গল্পের মতো হয়ে গেল। ধাপগুলো একটার পর একটা আসছে, যা শিক্ষার্থীদের মাথায় একটা খুব পরিষ্কার কাঠামো তৈরি করে দেবে। একদম। আচ্ছা, তাহলে কোষের ভেতরের অঙ্গাণুগুলোকে নিয়ে কি করা যায়? সেগুলোর জন্য কি আলাদা বিভাগ থাকবে? হ্যাঁ, আমরা দ্বিতীয় একটা বড় বিভাগ করতে পারি। নাম দিতে পারি কোষের অন্দরমহল, বা হয়তো কোষের মূল গঠন। কোষের অন্দরমহল, বেশ আকর্ষণীয় নাম। আর এই বিভাগটিকেও আমরা আরও দুটো উপবিভাগে ভাঙতে পারি। যেমন প্রথম উপবিভাগ হতে পারে কোষের সীমানা বা আবরণী। এর ভেতরে থাকবে কোষ প্রাচীর আর কোষ পর্দার সংজ্ঞা। কারণ এরাই তো কোষকে বাইরের জগৎ থেকে আলাদা করে। ঠিক তাই। আর দ্বিতীয় উপবিভাগটা হতে পারে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু? আচ্ছা। এখানে আমরা কোষের ভেতরে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেমন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টেড, সেন্ট্রোজোম, এই সবগুলোকে এক জায়গায় তালিকাভুক্ত করে দেব। তাতে কি সুবিধা হবে? সুবিধাটা হল, একজন শিক্ষার্থী যখন কোষ অঙ্গাণু নিয়ে পড়বে তখন তাকে পুরো শব্দকোষ হাতড়ে বেড়াতে হবে না। সে এক জায়গাতেই কোষের ভেতরের সব কারিগরদের পরিচয় পেয়ে যাবে। এতে শেখার প্রক্রিয়াটা অনেক বেশি গোছানো এবং কার্যকর হবে। কাঠামোর এই পরিবর্তনটা যে কতটা প্রভাবশালী হতে পারে তা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা, কাঠামোর বিষয় তো গেল। এবার যদি আমরা সংজ্ঞার গভীরে একটু ঢুকি। প্রতিটি শব্দের সংজ্ঞা এখানে দেয়া হয়েছে এবং সেগুলো সঠিক। কিন্তু আমার প্রশ্ন হল,
সংজ্ঞাগুলো কি একজন শিক্ষার্থীর মনে আগ্রহ তৈরি করার জন্য যথেষ্ট? আমার মনে হয় প্রতিটি সংজ্ঞার সাথে যদি তার প্রধান কাজ এবং একটি সহজবোধ্য উপমা যোগ করা যায় তাহলে শব্দকোষটি শুধু তথ্যমূলক থাকবে না, এটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক এই বিষয়টাই আমি বলতে যাচ্ছিলাম। যেমন মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞায় লেখা আছে, এটি একটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষঙ্গাণু। তথ্যটা একদম সঠিক, হ্যাঁ। কিন্তু একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর কাছে এটা শুধুমাত্র মুখস্থ করার মতো একটা লাইন। এই লাইনটা পড়ে সে হয়তো বুঝবে না যে এই অঙ্গাণুটা তার নিজের শরীরের জন্য কতটা জরুরি। ঠিক এখানেই আমাদের সুযোগটা। সংজ্ঞাটা তো থাকবেই, কিন্তু তার সাথে আমরা একটা অংশ যোগ করতে পারি। শিরোনাম হতে পারে কাজ বা গুরুত্ব। আচ্ছা, আর এখানেই আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করব অঙ্গাণুটি আসলে কি করে। আর সবচেয়ে ভালো হয় যদি আমরা দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে কোনো উপমা বা তুলনা ব্যবহার করতে পারি। যেমন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা প্রায় বলি একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয়। একদম। এই উপমাটা শুনলেই কিন্তু শিক্ষার্থীর মনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? ঠিক, এবং শুধু উপমা দিয়েই থেমে গেলে চলবে না, সেটাকে একটু ব্যাখ্যাও করে দিতে হবে। যেমন আমরা লিখতে পারি কাজ। এটিকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ আমাদের শরীরের সমস্ত কাজ করার জন্য যে শক্তি দরকার তা এই মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হয়। আচ্ছা, ঠিক যেমন একটা পাওয়ার স্টেশন থেকে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তেমনি মাইটোকন্ড্রিয়া থেকে পুরো কোষের শক্তি সরবরাহ হয়। বাহ, এই তুলনাটা একজন শিক্ষার্থীর পক্ষে ভোলা প্রায় অসম্ভব। এই উপমা ব্যবহারের ধারণাটা দারুণ, কিন্তু এখানে একটা প্রশ্ন জাগছে, সব ক্ষেত্রে কি ভালো উপমা খুঁজে পাওয়া সম্ভব? বা ধরুন, ভুল উপমা ব্যবহার করলে কি শিক্ষার্থীর মনে একটা ভুল ধারণা তৈরি হওয়ার ঝুঁকি থাকে না? খুবই ভালো প্রশ্ন তুলেছেন। এটা একটা বাস্তব ঝুঁকি, তাই উপমা ব্যবহারের সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। হুম। উপমাগুলো হলো বোঝার একটা দরজা, কিন্তু এগুলোকে তো আক্ষরিক অর্থে নেওয়া যাবে না। যেমন আমরা যখন লাইজোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলি, তখন আমাদের এটাও ব্যাখ্যা করতে হবে যে কেন এই অদ্ভুত নামটা দেওয়া হয়েছে। ঠিক, আমরা বলতে পারি কাজ। এটিকে আত্মঘাতী থলি বলা হয়। এটি কোষের ভেতরের আবর্জনা, যেমন পুরনো বা ক্ষতিগ্রস্ত অংশ এবং বাইরে থেকে আসা জীবাণু ধ্বংস করে, অনেকটা শহরের ডাস্টবিন বা রিসাইক্লিং ইউনিটের মতো। আচ্ছা, তবে যখন কোষটি খুব বেশি ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত হয়ে পড়ে, তখন লাইসোজোম নিজেকে ফাটিয়ে দিয়ে পুরো কোষটিকেই ধ্বংস করে দেয়, যাতে পাশের ভালো কোষগুলো রক্ষা পায়। একদম। এই কারণেই এর এমন অদ্ভুত নাম। এই ব্যাখ্যাটা যোগ করলে আত্মঘাতী থলি নামটা আর ভীতিকর বা বিভ্রান্তিকর মনে হবে না, বরং এর পেছনের কারণটা স্পষ্ট হবে। আচ্ছা, রাইবোজোমের জন্য কি উপমা ব্যবহার করা যেতে পারে? রাইবোজোমকে আমরা খুব সহজেই প্রোটিন ফ্যাক্টরি বলতে পারি। প্রোটিন ফ্যাক্টরি, হ্যাঁ। কাজ। এটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রায় সমস্ত কাজের জন্য যে প্রোটিন দরকার তা এই রাইবোজোমেই তৈরি হয়। ঠিক যেমন একটা কারখানায় প্রয়োজনীয় জিনিস তৈরি হয়। এই ছোট ছোট উপমা আর ব্যাখ্যাগুলো শিক্ষার্থীদের মুখস্থ করার বোঝা কমিয়ে শেখার আনন্দকে অনেক বাড়িয়ে দেবে, এটা নিশ্চিত। এই আলোচনার সূত্র ধরেই আমার মাথায় আরেকটা বিষয় আসছে। বলুন। আমরা যে অঙ্গাণুগুলোর কাজ নিয়ে কথা বলছি, এদের উপস্থিতি বা অনুপস্থিতির ওপরেই তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্যটা নির্ভর করে। একদম ঠিক জায়গায় ধরেছেন। উদ্ভিদ ও প্রাণীকোষের গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো প্রতিটি সংজ্ঞার মধ্যেই যদি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া যায়, তাহলে শিক্ষার্থীদের তুলনামূলক ধারণা অনেক মজবুত হবে। ঠিক, বর্তমানে যা আছে তাতে একজন শিক্ষার্থীকে কোষপ্রাচীরের সংজ্ঞা আলাদা করে পড়তে হয়, আবার পরে গিয়ে উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্যের তালিকায় মুখস্থ করতে হয় যে কোষপ্রাচীর উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণীকোষের নেই। দুটো তথ্যকে সে নিজে থেকে সবসময় যুক্ত করতে পারে না, তাই তো? পারে না। আমার নিজে ছাত্রজীবনের কথা মনে পড়ছে। উদ্ভিদ আর প্রাণীর কোষের পার্থক্য মনে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের সবারই ছিল মনে হয়। তখন যদি প্রতিটি সংজ্ঞার সাথে এই তথ্যটা জুড়ে দেওয়া থাকত, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যেত। এই সংযোগটা তৈরি করে দেওয়া খুব জরুরি। তাহলে এর সমাধান হিসেবে কি করা যেতে পারে?
আমার মতে যে সমস্ত অঙ্গাণু বা অংশ শুধু এক ধরনের কোষে পাওয়া যায় বা ধরুন দু ধরনের কোষে থাকলেও তাদের মধ্যে পার্থক্য আছে, সেখানে সংজ্ঞার শেষে একটা বিশেষ দ্রষ্টব্য বা তারকা চিহ্নিত নোট যোগ করে দেওয়া যেতে পারে। এটা তো খুবই কার্যকর একটা উপায় বলে মনে হচ্ছে। যেমন কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কোষ প্রাচীর বা সেল ওয়ালের সংজ্ঞা দেওয়ার পর আমরা একটা বিশেষ দ্রষ্টব্য যোগ করতে পারি। আচ্ছা, যেমন এটি কেবল উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং কোষকে একটি নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়। প্রাণী কোষে এটি পুরোপুরি অনুপস্থিত। এই এক লাইনেই তো পার্থক্যের একটা বড় পয়েন্ট পরিষ্কার হয়ে গেল। দারুণ! একইভাবে প্লাস্টিডের ক্ষেত্রেও তো এটা করা যায়। অবশ্যই, প্লাস্টিডের সংজ্ঞার পর আমরা লিখতে পারি বিশেষ দ্রষ্টব্য। এটি উদ্ভিদ কোষের একটি অনন্য অঙ্গাণু। এর মধ্যে থাকা ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদকে নিজের খাদ্য নিজে তৈরি করতে সাহায্য করে। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, তাই প্রাণীরা খাদ্যের জন্য অন্যর উপর নির্ভরশীল। দেখুন, এখানে শুধু পার্থক্যটাই বলা হলো না, এর পেছনের কারণ এবং তার ফলাফলটাও কিন্তু ব্যাখ্যা করা হলো। আর প্রাণী কোষের জন্য একটা বিশেষ উদাহরণ যেমন সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের সংজ্ঞার পর আমরা যোগ করতে পারি বিশেষ দ্রষ্টব্য। এটি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এবং কোষ বিভাজনের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত উদ্ভিদ কোষে এটি সাধারণত অনুপস্থিত থাকে। এই ছোট ছোট নোটগুলো শিক্ষার্থীদের আলাদা করে পার্থক্য মুখস্থ করার চাপ থেকে একদম মুক্তি দেবে। ঠিক, তারা যখন একটা অঙ্গাণু সম্পর্ক পড়বে তখনই স্বাভাবিকভাবে তার তুলনামূলক অবস্থানটাও জেনে যাবে। অর্থাৎ শেখার প্রক্রিয়াটা অনেক বেশি সমন্বিত বা ইন্টিগ্রেটেড হয়ে উঠবে, তাই না? একদম। তারা শুধু বিচ্ছিন্ন তথ্য জানবে না, বরং তথ্যের মধ্যেকার সম্পর্কগুলো শিখবে। ঠিক তাই। আর এতে তাদের বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে এবং জীববিজ্ঞানের প্রতি একটা গভীর আগ্রহ তৈরি হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই শব্দকোষটিকে আরও উন্নত করার জন্য 3টি মূল প্রস্তাবনা পেলাম। প্রথমত, বর্ণানুক্রমিক বিন্যাসের পরিবর্তে বিষয়ভিত্তিক বা ধারণাগত বিন্যাস অনুসরণ করা। এটা শিক্ষার্থীদের সম্পর্কিত ধারণাগুলোর মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করবে। দ্বিতীয়ত, প্রতিটি সংজ্ঞার সাথে তার কাজ কি এবং কেন তা গুরুত্বপূর্ণ সেটার সহজ এবং মনে রাখার মতো উপমা দিয়ে ব্যাখ্যা করা, যেটা বিষয়টিকে আরও আকর্ষণীয় এবং সহজবোধ্য করে তুলবে এবং মুখস্থ করার প্রবণতাও কমাবে। এবং তৃতীয়ত, উদ্ভিদ ও প্রাণী কোষের মূল পার্থক্যগুলো প্রতিটি প্রাসঙ্গিক সংজ্ঞার মধ্যে একটি বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা, যাতে শিক্ষার্থীরা পড়ার সময় তুলনামূলক ধারণা লাভ করতে পারে এবং তাদের আলাদা করে পার্থক্য মুখস্থ করতে না হয়। আমার মনে হয় এই পরিবর্তনগুলো প্রয়োগ করতে পারলে এই শব্দকোষটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধু একটা শব্দতালিকা থাকবে না, এটি একটি অসাধারণ সহায়ক শিক্ষা উপকরণ হয়ে উঠবে। এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনার শব্দকোষটি আবারও পর্যালোচনার জন্য পাঠাতে পারেন। আমরা অপেক্ষায় থাকব।